বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুরস টিচিং হোম। এই ভিডিওটির মাধ্যমে এইচএসসি ব্যাচ এর পদার্থবিজ্ঞান প্রথম পত্র বইয়ের ভেক্টর অধ্যায়, এটা 2 নম্বর অধ্যায়, এই অধ্যায়ের প্রথম ক্লাস এবং পর্ব 11, অর্থাৎ এর আগে 10টি পর্ব হয়েছে, যেটা নিয়ে তোমাদের প্রথম অধ্যায় সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই অধ্যায়ে আমরা ভেক্টরের হ্যান্ড নোট সম্পর্কে কিছু আলোচনা করব। ভিডিওটি তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ, এজন্য অনুরোধ রইবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য, যাতে মূল ভিডিওর সম্পূর্ণ অংশটি তোমরা বুঝতে পারো। বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওর আলোচনা অংশে। অধ্যায় 2, ভেক্টর। সূত্রাবলী: এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল এসি ভেক্টর। এটা 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র, এবি ভেক্টর ইকুয়াল মাইনাস বিএ ভেক্টর লেখা যায় এবং মাইনাস বিএ ভেক্টর ইকুয়াল টু ওবি ভেক্টর মাইনাস ওএ ভেক্টর লেখা যায়। 3 নম্বরে, এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস সিএ ভেক্টর ইকুয়াল টু 0। এরপরে বলা হয়েছে 4 নম্বরে, অর্থাৎ লব্ধি ভেক্টর সমান √ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। 5 নম্বরে দেয়া আছে tan থিটা সমান কিউ sin আলফা বাই পি প্লাস কিউ cos আলফা। 6 নম্বরে দেয়া আছে আর ম্যাক্স ইকুয়াল, অর্থাৎ আর ম্যাক্সিমাম ইকুয়াল পি প্লাস কিউ এবং আর মিনিমাম ইকুয়াল টু পি সমতুল কিউ। যেটা বড় হবে সেটা আগে বসবে, যেটা ছোট হবে সেটা পরে বসবে, এর ভিতরে মাইনাস হবে। এবং এই যে 6টি সূত্র পড়লাম আমরা, এই 6টি সূত্র যে ছবিটা দিয়ে করা, সেই ছবিটা ডান পাশে দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি পি একটা বাহু, কিউ একটা বাহু এবং আর মাঝ বরাবর তাদের লব্ধি, এবং চাইলে ওইটা ও ইচ্ছা আমাদের যেটা প্রকাশ করব সেটাই পরবর্তীতে প্রকাশ করতে হবে। এই বরাবর লেখা হয়েছে। এখন মাঝে 2টা কোণ ধরা হয়েছে, একটা আলফা কোণ এবং একটা থিটা কোণ। আলফা কোণটা ধরা হয়েছে পি আর কিউ এর মাঝে এবং থিটা কোণটা ধরা হয়েছে পি আর আর এর মাঝে। এমত অবস্থায় আমরা লব্ধি ভেক্টর পেতে পারি আর ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। আমরা ডান পাশে একটা চিত্র দেখতে পাচ্ছি, যেটা দিয়ে আছে ওএসিবি একটা চতুর্ভুজ তৈরি করা আছে এবং এর ওপি একটা ভেক্টর আর ওকিউ একটা ভেক্টর, এর মাঝ বরাবর আর ভেক্টর বা লব্ধি ভেক্টরটা কাজ করছে। এখানে 2টা কোণ দেওয়া আছে, একটা কোণের নাম আলফা, আলফা কোণটা পি ভেক্টর ও এবং আর বরাবর সি, অর্থাৎ এ ও সি এই বরাবর কাজ করে, এবং কোণ সি ও বি বরাবর আমাদের আর ভেক্টর আর কিউ ভেক্টর আছে এবং ওয়াই ভেক্টর আছে। এই বরাবর আমাদের যে কোণটি কাজ করে সেটা হচ্ছে বিটা কোণ। এই ছিল মূলত ডান পাশের চিত্রটি। এই চিত্রটি দিয়ে 7 নম্বর আমরা দেখতে পাচ্ছি 3টা মান নির্ণয়ের সূত্র ব্যবহার করা হয়েছে। এই সূত্রগুলো এখন আমরা পড়ব। সেটা হচ্ছে এক্স বাই সাইন বিটা সমান ওয়াই বাই সাইন আলফা সমান জেড বাই সাইন গামা, অর্থাৎ সাইন থিটা মানে লম্ব বরাবর মানগুলো নির্ণয় করা হয়েছে। এবং এখান থেকে আমরা এক্স এর মান নির্ণয় করতে পারি। এক্স ইকুয়াল আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। এটা সমান আবার লেখা যায় আর কজ আলফা। আবার ওয়াই ইকুয়াল আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল লেখা যায় আর সাইন আলফা। ডান পাশের চিত্রটি আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে এক্স বরাবর, ওয়াই বরাবর এবং জেড বরাবর 3টি তল কল্পনা করার পর এ বরাবর একটা ভেক্টর ধরা হয়েছে। এমন যদি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হয়, সেক্ষেত্রে আমরা কোণগুলো এক্স ও এ এর মাঝের কোণটা আমরা আলফা এবং এ এবং
ওয়াই এর মাঝের কোণটা বিটা, এ এবং জেড এর মাঝের কোণটা গামা ধরে আই ভেক্টর, জে ভেক্টর এবং কে ভেক্টর যথাক্রমে এক্স বরাবর, ওয়াই বরাবর এবং জেড অক্ষ বরাবর ধরলে 8 নম্বর এই সূত্রটি সাজাতে পারি। সূত্রটি হলো এ ভেক্টর ইকুয়াল এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে হলে নিচে একটি মান দেওয়া আছে। তার আগে বলে রাখি আই এর ওপর, জে এর ওপর এবং কে এর ওপর যে দাগটি দেখছো এটাকে বলা হয় 2p। এটা একক ভেক্টরের ক্ষেত্রে বসাতে হয়। একক ভেক্টরে এ ভেক্টরের মান সমান মডুলাস অফ এ সমান, এটাকে শুধু এ লেখা যায় কারণ মান থাকলে তখন দিক থাকে না, তাই উপরে ভেক্টর চিহ্নটি বাদ চলে যায়, স্কেলার হয়ে গেছে। রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার এই মানটি পাই। কোনো ভেক্টরের একক ভেক্টর সমান ওই ভেক্টরের টি ভাগ ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়, তাই এমনটি লেখা হয়েছে এ ভেক্টর ছোট হাতের এ ভেক্টর সমান বড় হাতের এ ভেক্টরের মান ও দিক সেটার সাথে আমরা ভাগ করছি শুধু মডুলাস দিয়ে এ ভেক্টরের মানটি, তাই আমরা একক ভেক্টরটি পাচ্ছি। উপরের দুইটি সূত্র এ ভেক্টর এবং এ মডুলাস অফ এ ভেক্টরের মান দুটি আমরা একক ভেক্টরের ক্ষেত্রে বসালে পাই এ এক্স আই ভেক্টর যোগ এ ওয়াই জে ভেক্টর যোগ এ জেড কে ভেক্টর বাই রুট ওভার এ এক্স আই যোগ এ ওয়াই জে যোগ এ জেড এইগুলোর প্রত্যেকটির স্কোয়ার এবং এটা রুট মান। এই যে মানটা পাই সেটা আমরা যখন অঙ্ক করব সেক্ষেত্রে মান বসালেই একক ভেক্টর পেয়ে যাব। আমরা যদি কজ আলফা বের করতে চাই এই চিত্রটি থেকে, তাহলে আমাদের এক্স অক্ষ বরাবর কজ আলফার মান থাকে, তাই এ এক্স বাই রুট ওভার পুরো ভেক্টরটির মানের যোগফল এই আসবে। আমরা যদি বিটা ভেক্টর বিটার কোণটার মান বের করতে চাই কজ বিটা, সেক্ষেত্রে বিটা ভেক্টর থাকে ওয়াই এবং এ ভেক্টরের মাঝে, তাই এ ওয়াই বাই রুট ওভার পুরো এ ভেক্টরটির মান স্কোয়ার আকারে থাকবে এবং কজ গামার বেলায় অনুরূপভাবে এ জেড বাই রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটা সূত্র লেখা আছে কজ স্কোয়ার আলফা যোগ কজ স্কোয়ার বেটা যোগ কজ স্কোয়ার গামা ইকুয়াল টু 1, অর্থাৎ এগুলো সব টোটাল যোগফল মান পাই আমরা 1। 9 নম্বরে যে সূত্রটি দেওয়া আছে তা আমাদের পাঠ্য বইয়ের মূল বইয়ের বন্টন সূত্র, গুণ সূত্র, যোগ বিয়োগ, ভেক্টর বন্টন বিধি এই এমন সংক্রান্ত কিছু অংশে বর্ণনা আছে, যেগুলোর কিছু উদাহরণ স্বরূপ এখানে লিখে দেওয়া হয়েছে। এগুলো মনে রাখা আরো সহজ। যেমন 1 নম্বর ভেক্টরে এ ভেক্টর তার সাথে যদি দুটো ভেক্টরের যোগ আকারে গুণ থাকে, ডট গুণন থাকে, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর হয় প্লাস মাঝের প্লাস চলে যায় এ ভেক্টর ডট সি ভেক্টর হয়। কিছুটা আমরা এ ভেক্টর কমন নিলে যেমন থাকে পূর্বের রূপে চলে যাবে। আবার 2 নম্বরে বলা হয়েছে এম এর সাথে যদি এ ভেক্টর ডট বি ভেক্টর গুণ হয়, তাহলে এম এ একটা ভেক্টর এম এর সাথে এ ভেক্টরটা গুণ আকারে লেখা যায়, অথবা বি এ ভেক্টরের সাথে এমটা গুণ আকারে এ ভেক্টরের সাথে লেখা যায়, অর্থাৎ একটা ভেক্টর গুণ হবে বাইরে থেকে ব্র্যাকেটে যেমন লেখা হয়েছে। 3 নম্বরে এম কুরাস, এখন এতক্ষণ আমরা ডটের কথা বলছিলাম, এখন কুরাস গুণের বিষয়টা দেখি। এম কুরাস এ ভেক্টর কুরাস বি ভেক্টর এমন যদি থাকে আর এ ভেক্টরের সাথে গুণ হয়ে কুরাস বি ভেক্টরের সাথে মিলতে পারে, অথবা এ ভেক্টর কুরাস এম ভেক্টর গুণ বি ভেক্টর এমন আকারেও মিলতে পারে। তারপরে 4 নম্বরে দেয়া আছে এম ভেক্টরের সাথে এ প্লাস বি ভেক্টর যদি থাকে সেটা এম এ ভেক্টর যোগ এম বি ভেক্টর আকারেও প্রকাশ করতে পারে। এটা কিছুটা 1 নম্বরের সাথে মিল আছে। 5 নম্বরে এম প্লাস এন ইন্টু এ ভেক্টর হলে এখানে মাঝখানে একটা সমান হবে আর একটা দাগ মিস্টেক গেছে, আমরা সমানটা একটু দিয়ে নেব। এম গুণ এ ভেক্টর প্লাস এন গুণ এ ভেক্টর এ আকারে লেখা যায়। 10 নম্বর সূত্রে আমাদের দেয়া আছে 6টি মান,
যেগুলো আমরা ডট গুণ এবং ক্রস গুণের ফলে পেয়ে থাকি। এই সূত্রগুলো আমাদের বহুলবার পরীক্ষায় ছোট প্রশ্ন অথবা টিক হিসেবে বারবার আসে, তাই এগুলো আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। 1 নম্বরে রয়েছে আই ভেক্টর ডট আই ভেক্টর, জে ভেক্টর ডট জে ভেক্টর, কে ভেক্টর ডট কে ভেক্টর, এগুলো ইকুয়াল লেখা যায় 1, অর্থাৎ পাশাপাশি দুইটা একই জাতীয় ভেক্টরের ডট গুণফল হয় 1। এরপরে 2 নম্বরে আমাদের লেখা আছে আই ভেক্টর ডট জে ভেক্টর, জে ভেক্টর ডট কে ভেক্টর, কে ভেক্টর ডট আই ভেক্টর। এক্ষেত্রে ভিন্ন মাত্রার ভেক্টর হলে তাদের পরস্পর ডট গুণফলের মান হয় 0। 1 ও 2 নম্বরে আমরা যে দুইটি গুণ শিখলাম সূত্রের সাহায্যে, সেটা হচ্ছে ভেক্টরের ডট গুণন। এরপরে আমরা বাকি যেগুলো শিখব সেগুলো হচ্ছে ভেক্টরের ক্রস গুণন। একই জাতীয় বা সমজাতীয় ভেক্টরের ক্রস গুণফল, একক ভেক্টরের ক্রস গুণফলের মান 0 হয়। যেমন আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে ইকুয়াল 0। এটা 3 নম্বর সূত্রে দেওয়া ছিল। 4 নম্বর সূত্রে দেখো বিপরীত জাতীয় ভেক্টরের ক্রস গুণফলের একটা নির্দিষ্ট মান থাকে, যেমন আই ক্রস জে ভেক্টর ইকুয়াল টু কে ভেক্টর। এটা আমরা এইভাবেও লিখতে পারি মাইনাস জে ভেক্টর ক্রস আই ভেক্টর। এরপরে 5 নম্বরের যে সূত্রটি দেওয়া আছে জে ভেক্টর ক্রস কে ভেক্টর ইকুয়াল আই ভেক্টর, এটাকে এমনভাবে লেখা যায় মাইনাস কে ভেক্টর ক্রস জে ভেক্টর। অর্থাৎ ভেক্টরের মান যেহেতু আমরা এক পাশ থেকে আরেক পাশে সরাচ্ছি, তাই এই ক্ষেত্রে ভেক্টরের দিক পরিবর্তিত হয়। 6 নম্বরে আমাদের দেয়া আছে কে ভেক্টর ক্রস আই ভেক্টর ইকুয়াল টু জে ভেক্টর। এটাও একই রূপে মান যদি আমরা একদিক থেকে অন্যদিকে পরিবর্তন করি তাহলে এর চিহ্ন পরিবর্তন হয়, তাই মাইনাস আই ভেক্টর ক্রস কে ভেক্টর হয়। 11 নম্বর সূত্রে আমাদের ভেক্টরের ডিফারেন্সিয়েশনের কয়েকটি মান দেয়া আছে, 6টি মান ধারাবাহিকভাবে আমরা দেখতে পাই। 1 নম্বরে যেটা দেয়া আছে এ ভেক্টর প্লাস বি ভেক্টরের ডিফারেন্সিয়েশন করলে এই ডি বাই ডিটি এ ভেক্টর এবং ডি বাই ডিটি বি ভেক্টর আকারে লেখা যায়। 2 নম্বরে দেওয়া আছে আমরা যদি এ এক্স একটা মান তার সাথে গুণ অবস্থায় এ ভেক্টরের ডিফারেন্সিয়েশন করি, অর্থাৎ ডি বাই ডিটি করি, তাহলে ডিএক্স বাই ডিটি এ ভেক্টর, অর্থাৎ যেখানে মান দিক দুইটাই থাকবে ভেক্টর রাশি থাকার কারণে, এবং একটা গুণ আকারে ছিল শুধু এক্স যার কোনো কি ছিল না, দিক ছিল না, সেটাও তখন এক্স ডি এ ভেক্টর বাই ডিটি এ আকারে থাকবে, কারণ ওটা গুণ আকারে ছিল বলে। 3 নম্বর দেওয়া আছে ডি বাই ডিটি যদি আমরা কিসের করি এ ভেক্টর ডট বি ভেক্টর, অর্থাৎ দুটি ভেক্টরের ডট গুণফলকে আমরা ডি বাই ডিটি করলে সেটা এ ভেক্টর ডট ডি বি ভেক্টর বাই ডিটি, আর ডি তার সাথে প্লাস ডি এ ভেক্টর বাই ডিটি ডট বি ভেক্টর, অর্থাৎ দুইটা ভেক্টরের মান আমরা পরস্পরের বিনিময় মতো দেখছি, যার সাথে ডিটি করা আছে এবং এ ভেক্টরের সাথে সেই ডট গুণ আকারেই যোগফল আছে। এরপরে বলা হচ্ছে 4 নম্বরে এ ক্রস বি ভেক্টর, অর্থাৎ দুইটা এ ভেক্টর আর বি ভেক্টর দুইটা ভেক্টরের ক্রস গুণফলকে আমরা ডি বাই ডিটি করলে সেখানেও উপরের মতো মান পাই, অর্থাৎ 3 নম্বরের মতো মান পাই, কিন্তু 3 নম্বরের মানে আমাদের ডট গুণফল থাকার কারণে ফলাফলেও ডট গুণ ছিল, এবং ক্রস গুণফলের ক্ষেত্রে অর্থাৎ 4 নম্বরের ক্ষেত্রে ডটের জায়গায় আমাদের ক্রস গুণফল থাকবে, আর লেখা আমাদের হুবহু একই লিখতে হবে। 5 এবং 6 নম্বর সূত্রে বলা হয়েছে 5 নম্বরে ডি বাই ডিটি সি এ ভেক্টর, অর্থাৎ একটা ভেক্টরের সাথে অজানা রাশির মান গুণ থাকলে প্রথমে সেই অজানা ধ্রুব রাশির মানটি শুরুতে লিখে নিতে হয় এবং ডি এ ভেক্টর বাই ডিটি করলেই ফলাফল পাওয়া যায়। 6 নম্বরে বলা হয়েছে এ স্কয়ার যদি একটা মান দেয়া থাকে তার ডি বাই ডিটি করলে ওই রাশিটির ভেক্টর মানের ডট গুণ এবং ডি বাই ডিটি হয়, অর্থাৎ এ ভেক্টর ডট এ ভেক্টর ইন্টু ডি বাই ডিটি। এটা থেকে আরেক লাইন করলে পাওয়া যায় 2 এ ভেক্টর ডট ডি এ ভেক্টর বাই ডিটি।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ডিফারেন্সিয়েশন বোঝো, ডিফারেন্সিয়েশনের নিয়ম ফলো করলে হায়ার ম্যাথের এখানেও সেই একই উত্তর আসবে। 12 এবং 13 নম্বরে দুইটি গুরুত্বপূর্ণ সূত্র দেওয়া আছে। 12 নম্বরে দেওয়া আছে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকাল এ মডুলাস অফ এ এবং মডুলাস অফ বি ভেক্টর, এদের গুণফল তার সাথে কস থিটা। এভাবে আমরা এখান থেকে কস থিটার মান নির্ণয় করতে পারবো, এ ভেক্টরের মান নির্ণয় করতে পারবো, বি ভেক্টরের মান নির্ণয় করতে পারবো। একটা যদি অপ্রকাশিত থাকে, বাকি রাশিগুলোর মান দেওয়া থাকলে সবগুলো নির্ণয় করা যায়। এবং এর আরেকটি সূত্র বলা হয়েছে এ ভেক্টর এবং বি ভেক্টরের মাঝে ক্রস ঘটালে, অবশ্যই দুটো ভেক্টরের ক্রস ঘটালে একটা দিক পাওয়া যায়, যেটা ইটা দ্বারা প্রকাশ করা হয়েছে। এবং ইটা চিহ্নটি তোমরা দেখতে পাচ্ছ মাথায় টুপি, অর্থাৎ একটা একক ভেক্টর। এবং এ ভেক্টর এবং বি ভেক্টরের মডুলাসে মান দিয়ে সাইন থিটা দেওয়া হয়েছে, অর্থাৎ যখন ডট গুণ করা হয় তখন কস থিটা পাই, এবং যখন ক্রস গুণ করা হয় তখন আমরা সাইন থিটা পাই ভেক্টরের। 13 নম্বরে বলা হয়েছে এ ভেক্টর ক্রস বি এ ভেক্টর ইকুয়াল 0, অর্থাৎ দুইটা ভেক্টরের ক্রস গুণ করলে আমরা কি পাই, মানটি 0। এবং পরে আরেকটি সূত্রে বলা হয়েছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল মাইনাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর আকারেও লেখা যায়, অর্থাৎ এ মান থেকে ওই পাশে মান গেলে অর্থাৎ চিহ্ন পরিবর্তন আসে। 14 নম্বরের সূত্র দেওয়ার আগে কয়েকটি মান দেওয়া হয়েছে, এ ভেক্টর মান, বি ভেক্টরের মান এবং সি ভেক্টরের মান। এ ভেক্টরের মানটি এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর এবং জেড অক্ষ বরাবর আই জে এবং কে আকারে দেওয়া আছে। বি ভেক্টরের মান আমাদের বি এক্স, বি ওয়াই ও বি জেড অক্ষ বরাবর দিয়ে আছে। সি ভেক্টরের মান সি জেড, সি ওয়াই এবং সি আই এই অক্ষ বরাবর দেয়া আছে। তাহলে আমরা প্রথমে একটি সূত্র লিখতে পারি এ ভেক্টর ডট বি ভেক্টর। এক্ষেত্রে দুইটা ভেক্টরে যদি আমরা ডট গুণ করি তাহলে এ এক্স বি এক্স, এ ওয়াই বি ওয়াই এবং এ জেড বি জেড পাই। অর্থাৎ আমরা ইতপূর্বের সূত্রগুলো থেকেও একটু ধারণা লাভ করতে পেরেছি যে দুইটা ভেক্টরে যখন ডট গুণ করি তখন কোনো এর দিক থাকে না, নির্দিষ্ট কোনো দিক থাকে না, এদের শুধুমাত্র মান পাওয়া যায়। সেরকমই একটি মান পেয়েছি। ওই একই মানের এ ভেক্টর এবং বি ভেক্টরের মাঝে যদি আমরা ক্রস গুণ করি সেক্ষেত্রে আমরা এই 2 নম্বর সূত্রের মতো সূত্র পাই, যে ক্ষেত্রে আমাদের আই ভেক্টর, জে ভেক্টর এবং কে ভেক্টর মান থাকে উল্লেখ, এবং এ এক্স, এ ওয়াই, এ জেড এভাবে আমাদের বি এক্স, বি ওয়াই এবং বি জেড এর মানগুলো বসাতে হয়, এবং নির্ণায়কের সূত্রের সাহায্যে আমরা এর ফলাফলটা নির্ণয় করি। আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ডট গুণের ক্ষেত্রে এবং ক্রস গুণের ক্ষেত্রে পার্থক্য হচ্ছে ডট গুণের বেলায় স্বাভাবিক বীজগণিতের মতো গুণ হয়, এবং ক্রস গুণের ক্ষেত্রে আমরা যে মানগুলো জানি অর্থাৎ নির্ণায়ক পদ্ধতিতে মানটা নির্ণয় করা হয়। প্রসঙ্গ আসে যদি দুইটি ভেক্টরের ক্রস গুণ তার সাথে একটি ভেক্টরের ডট গুণ, তাহলে আমরা 3 নম্বর সূত্রের মতো লিখতে পারি এ ডট বি ক্রস সি ইকুয়াল এ এক্স, এ ওয়াই, এ জেড, বি এক্স, বি ওয়াই, বি জেড, সি এক্স, সি ওয়াই, সি জেড। এগুলোর আমরা নির্ণায়কের পদ্ধতিতে মান নির্ণয় করলেই প্রাপ্ত ফলাফল পেয়ে যাব। এবং 4 নম্বর আমাদের দেওয়া হয়েছে কস থিটা ইকুয়াল এ ডট বি ভেক্টর, অর্থাৎ এ ভেক্টর ডট বি ভেক্টর এবং তাদের মডুলাস মান দিয়ে ভাগ। আমরা এই মানটি পাই মূলত পূর্বের সূত্র থেকেই আমরা পাই, যেটা আমরা শিখেছিলাম এ ডট বি ভেক্টর ইকুয়াল এ ভেক্টর মান বি ভেক্টরের মান গুণ কস থিটা। এখন এই আমরা কস থিটা মান নির্ণয় করার জন্য এ উপরে এ এবং বি ভেক্টরের ডট গুণ করে দেব, যেটা আমাদের এ এক্স বি এক্স, এ ওয়াই বি ওয়াই, এ জেড বি জেড এগুলোর যোগফলের মানের সমান হবে। এবং নিচের মান দুইটা আমরা নির্ণয় করার জন্য এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ারের রুট করে সেই মানটার সাথে গুণ করব বি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস বি জেড স্কোয়ার, তার মানগুলো যোগ করে আমরা রুট করে দুইটা মান ফলাফল গুণ করে উপরের মানের সাথে ভাগ করলেই আমরা মানটা পেয়ে যাব। এবং 5 নম্বর সূত্রে আমাদের বলা হয়েছে সাইন থিটা যদি আমরা বের করি, অর্থাৎ পূর্বের যেমন আমরা কস থিটা বের করেছি, কোনো ক্ষেত্রে যদি আমাদের সাইন থিটা বের করতে হয় তাহলে সূত্রটি আমরা কিভাবে লিখব।
সাইন থিটা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের মান আসবে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, তার মডুলাস মানটিকে আমরা এ ভেক্টর আর বি ভেক্টরের মডুলাস মানের গুণফল দ্বারা ভাগ করলে পাবো। এগুলো আমরা গাণিতিক উদাহরণ করলে বিষয়গুলো আরো ক্লিয়ার হব। এখন জাস্ট সূত্রগুলোর পরিচিতি জানি। এরপরে 6 নম্বরে বলা হয়েছে যদি ইটা বা দিক প্রকাশ করতে হয় তাহলে ইটা ইকুয়াল প্লাস মাইনাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর বাই এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মডুলাস মানটি দিলেই আমরা ইটার মান পাবো। এখানে বলা হচ্ছে ইটা ইকুয়াল এ ও বি ভেক্টরের সমতলের ওপর লম্ব একক ভেক্টর, অর্থাৎ এ ভেক্টরের এবং বি ভেক্টরের বরাবর আমরা একটা লম্ব একক কল্পনা করলে ইটার দিক পাবো। 5 নম্বরে আমাদের দেয়া আছে দুটি ভেক্টরের লব্ধি যদি আমরা পাই এ ভেক্টর ডট বি ভেক্টর এমন দুটি ভেক্টরের ডট গুণফলের ফলে সেটা হবে আমাদের স্কেলার রাশি, এবং আরেকটি দেয়া আছে দুটি ভেক্টরের মান যদি আমরা একটা ভেক্টর রাশি পাই এবং ওই ভেক্টর দুটি ক্রস গুণ থাকে তাহলে সেটা হবে আমাদের ভেক্টর রাশি। তাই লেখা হয়েছে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান আর এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল আর ভেক্টর। 15 নম্বরের 1 নম্বরে দেয়া আছে ন্যাবলা ফাই প্লাস মাইনাস সাই এমন গুণ করলে আমরা পাই ন্যাবলা ফাই প্লাস মাইনাস ন্যাবলা সাই। প্রিয় শিক্ষার্থীরা, 15 নম্বরের সূত্র তেমন তোমাদের পরীক্ষার প্রশ্নে বা টিকা আসে না, এ পর্যন্ত দিইনি কোনো পরীক্ষায়, যা দিয়েছে 16 নম্বর দিয়ে। তাই তোমরা 15 নম্বরটা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, মানে বইয়ের সব সূত্র শেষ করার সুবিধার্থে আমরা এটা একটু লিখেছি। 16 নম্বরটা আমরা দেখতে পারি ন্যাবলার সাথে যদি ডট গুণ করা হয় একটা মানকে, যেটার ভিতর ন্যাবলা গুণ দেখা যাচ্ছে ভি ভেক্টর একটা রাশি রয়েছে, এটার ফলাফল আমরা 0 পাই। এখানে বলছে এরপরে ভি পরিস্থিতি দেওয়া হয়েছে ভি ভেক্টর ইকুয়াল রৈখিক বেগ, ওমেগা ভেক্টর ইকুয়াল টু কৌণিক বেগ। ভি ভেক্টরের মান আমরা পাই ওমেগা ভেক্টর গুণ আর ভেক্টর থেকে। এরপরে এই মানগুলো লেখা হয়েছে ন্যাবলা ভেক্টর গুণ ভি ভেক্টর ইকুয়াল টু 2 ওমেগা ভেক্টর, ন্যাবলা ভেক্টর ডট ভি ভেক্টরে যদি দুটো ভেক্টরের ডট গুণ করি তাই 0 পাই, তাই 0 পেয়েছি। এরপর গ্রেডিয়েন্ট এ ভেক্টরের মান লেখা হয়েছে রুট ওভার ওই ভেক্টরটির ডেল্টা বাই এ এক্স বাই ডেল্টা এক্স, এইভাবে এ ওয়াই বাই ডেল্টা ওয়াই, এভাবে এ জেড বাই ডেল্টা জেড, এই আকারে সবগুলো মানের হোল স্কয়ার করে যোগ করে রুট করা হয়েছে, তাহলে গ্রেডিয়েন্ট মানটা পাই। আমাদের এখান থেকে কার্ল, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট এই বিষয়ে আমাদের ক বা খ নম্বর প্রশ্ন পড়ে। যদি সৃজনশীল প্রশ্ন থাকে, সংক্ষিপ্ত প্রশ্নের পদ্ধতি থাকলে সেখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে পারে, কিন্তু 15 নম্বরের ব্যক্তি প্রশ্ন বা ব্যাখ্যা আমাদের আসে না পরীক্ষায়, কারণ এর চেয়েও গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আছে পদার্থবিজ্ঞানের প্রশ্ন তৈরি করার জন্য। 16 নম্বর দেয়া আছে এ ভেক্টর বরাবর এ ভেক্টরের ওপর বি ভেক্টরের অভিক্ষেপ সমান বি কস থিটা। এটাকে আমরা বি কস থিটাকে মান আকারে প্রকাশ করলে এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ ভেক্টরের মান পাবো। 17 নম্বরে এ ভেক্টর বরাবর এ ভেক্টরের ওপর বি ভেক্টরের অংশক অবলিক উপাংশ এমন থাকলে বি কস থিটা একক ভেক্টর বি কস থিটা এ ভেক্টর বাই এ ভেক্টরের মান তার হোল স্কয়ার। এটাকে এ ডট বি ভেক্টর আকারে এবং এ ভেক্টরের মান হোল স্কয়ার আকারে, তার সাথে এ ভেক্টরের গুণ উপাংশ আকারেও প্রকাশ করা যায়। 18 নম্বর দেয়া আছে কোন ত্রিভুজের যে কোনো দুই বাহু এ ভেক্টর ও বি ভেক্টর দ্বারা সূচিত হলে এর ক্ষেত্রফল হবে হাফ গুণ এ ভেক্টর গুণ বি ভেক্টর। কারণ আমরা জানি ত্রিভুজের কার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এক্ষেত্রে একটা বাহু দ্বারা ভূমি যেটা ভূমির ভেক্টর এবং একটা দ্বারা উচ্চতার ভেক্টর প্রকাশ করে, এবং হাফ একটা ধ্রুবক সংখ্যা সামনে চলে আসে, তাই হাফ গুণ এ ভেক্টর গুণ বি ভেক্টর হয়। এরপরে 19 নম্বরে দেয়া আছে
কোনো সামান্তরিকের দুই বাহু এ ও বি ভেক্টর দ্বারা সূচিত হলে সামান্তরিকের ক্ষেত্রফল, আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা, তাই এ ভেক্টর গুণ বি ভেক্টর হবে। সেটার মান যেহেতু প্রকাশ করছে তাই প্রত্যেক ক্ষেত্রেই মডুলাস হবে। 20 নম্বরে দেওয়া আছে কোন সামান্তরিকের দুই কর্ণ ই ভেক্টর ও এফ ভেক্টর দ্বারা সূচিত হলে সামান্তরিকের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ই ভেক্টর গুণ এফ ভেক্টর এর মডুলাস মান। অর্থাৎ আমাদের প্রশ্নে আসলে এখানে ই ভেক্টর আর এফ ভেক্টরের জায়গায় দুইটি মান দেওয়া থাকবে, আমরা এটা সহজেই নির্ণয় করতে পারবো। 21 নম্বর সূত্রে দেওয়া আছে কোন সামান্তরিকের তিন বাহু এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর দ্বারা সূচিত হলে ক্ষেত্রটির আয়তন হবে এ ভেক্টর ডট বি ক্রস সি ভেক্টর। অর্থাৎ এই মানটা আমরা এ ভেক্টর এর এক্স উপাংশ, ওয়াই উপাংশ, জেড উপাংশ, অনুরূপভাবে বি ভেক্টর এবং সি ভেক্টরের এক্স, ওয়াই ও জেড উপাংশ এগুলোর নির্ণায়ক করে মান পাওয়া যায়। 20 নম্বরে দেয়া আছে যে কোনো তিনটি ভেক্টর এ ভেক্টর কমা বি ভেক্টর কমা সি ভেক্টর সমতুল্য হওয়ার শর্ত এ ভেক্টর ডট বি ক্রস সি ভেক্টর, এটার মান দেওয়া আছে 0। 23 নম্বরে দেওয়া আছে এ ও বি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ থেটা হলে থেটার মান নির্ণয় করতে পারি থেটা ইকুয়াল কজ ইনভার্স এ ভেক্টর ডট বি ভেক্টর, তার নিচে ভাগ করা আছে এ ভেক্টরের মান বি ভেক্টরের মান মডুলাস আকারে। এটা সাইন ইনভার্স আকারে যদি আমরা বলি তাহলে সেক্ষেত্রে আমাদের ক্রস গুণ করতে হয়, সেক্ষেত্রে এ ক্রস বি ভেক্টর এ ভেক্টর ক্রস বি ভেক্টর তার মডুলাস মান এবং নিচে এদের মানদ্বয়ের গুণফল। 24 নম্বরে আমাদের দুইটা সূত্র দেওয়া আছে। 1 নম্বর এ ভেক্টর ও বি ভেক্টর লম্ব হলে এ ডট এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল 0। 2 নম্বর এ ভেক্টর ও বি ভেক্টর সমান্তরাল হলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল 0। অর্থাৎ আমরা মানের অনুপাতগুলো পাই এ এক্স বাই বি এক্স, এ ওয়াই বাই বি ওয়াই, এ জেড বাই বি জেড, এগুলো পরস্পর সমান। আমাদের 25 নম্বর সূত্রে দেওয়া আছে এ ভেক্টরের মান যদি এ আই ভেক্টর প্লাস বি জেড ভেক্টর প্লাস সি কে এর সমকোণে থাকে তাহলে এক্স ওয়াই সমান্তরালে এই ভেক্টরটি হবে, আমরা জানি এক্স ওয়াই বরাবর সি কে এইটি থাকবে না, তাই মানটি হবে সমান দিয়ে প্লাস মাইনাস বি জে ভেক্টর মাইনাস এ আই ভেক্টর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ভাগ রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, যে মানটি পাই সেটাই হবে এক্স ওয়াই তলের ওপর সমান্তরাল একক ভেক্টর। 26 নম্বরে বলা হয়েছে এ ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর হবে এ ভেক্টর বাই মডুলাস অফ এ ভেক্টরের মান, এটাকে ছোট হাতের এ তার মাথায় টুপি আকারে প্রকাশ করা যায়। 27 নম্বরে আমাদের বলা হয়েছে এ ভেক্টর ও বি ভেক্টর যে তলে অবস্থিত তার লম্ব অভিমুখে একক ভেক্টর হবে এইটা ইকুয়াল প্লাস মাইনাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর বাই এ ভেক্টর ও বি ভেক্টরের মানের গুণফল। এ পর্যায়ে বহুল আশা বোর্ডে কয়েকটি প্রশ্নের নমুনা দিয়ে সমাধানের উপায় আমরা জানব, যার ভিতর শুরুতেই আছে নদীতে নৌকার গতি, ন্যূনতম দূরত্ব এবং ন্যূনতম সময় উপরে। প্রথমে আমরা ন্যূনতম দূরত্ব নিয়ে আলোচনা করি, যেখানে আমাদের নদীর ব্যাসটাকে ধরা হয়েছে ডি এবং স্রোতের বেগ ধরা হয়েছে ইউ, নৌকার বেগ ভি, ডাব্লু হলো লব্ধি বেগ। এছাড়াও দুইটি কোণ কাজ করছে, একটা আলফা কোণ যার মান 90 ডিগ্রি এবং থিটা কোণ যেটা আমাদের নৌকার কোণ কত কোণে নৌকা চালাতে হবে সেটার মান নির্দেশ করে। 1 নম্বর শর্তে যাওয়ার আগে আমরা দেখতে পাচ্ছি যে ভি গ্রেটার দেন ইউ লেখা আছে, অর্থাৎ নৌকার বেগ স্রোতের বেগের চেয়ে বেশি। নদী পার হতে প্রয়োজনীয় সময় এমত অবস্থায় টি ইকুয়াল ডি বাই
ভি সাইন আলফা, এটি হবে। এই ডি বাই ভি সাইন আলফাকে আমরা ডি বাই ভি কস থেটাও লিখতে পারি, যার মান আসে ডি বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার আকারেও লেখা যায়। 2 নম্বর, লব্ধি বেগ নির্ণয়ের আরেকটি সূত্র হচ্ছে ডাব্লু ইকুয়াল ভি সাইন আলফা। এটাকে ভি কজ আলফা আকারেও লেখা যায় বা রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার আকারেও লেখা যায়। এরপরে 3 নম্বরে মধ্যবর্তী কোণ যদি নির্ণয় করতে বলে সেক্ষেত্রে আলফার মান নির্ণয় করা হবে কজ ইনভার্স মাইনাস ভি মাইনাস ইউ বাই ভি এই মানের আকারে। অর্থাৎ এখান থেকে 3 ধরনের প্রশ্ন আসতে পারে: প্রয়োজনীয় সময়, লব্ধি বেগ, মধ্যবর্তী কোণ। এই সূত্রগুলো আমরা মনে রাখলে অঙ্কগুলো করতে পারবো। ন্যূনতম সময় নির্ণয়ের ক্ষেত্রে আমাদের ওই একই চিত্র দিয়ে আছে, যার মানগুলো একই রকম আছে। প্রয়োজনীয় সময় টি মিনিমাম অর্থাৎ সর্বনিম্ন সময় বোঝানো হয়েছে ডি বাই ভি সাইন 90 ডিগ্রি, অর্থাৎ এখানে সাইন 90 ডিগ্রি নেওয়া হচ্ছে ন্যূনতম সময়ের জন্য। এরপরে আমরা এটাকে লিখতে পারি ডি বাই ভি, কারণ আমরা জানি সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, তাই টি মিনিমাম ইকুয়াল ডি বাই ভি এই সূত্রটি হয়। লব্ধি বেগ ডাব্লু ইকুয়াল রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার বা ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার লেখা যায়। এরপর থিটা ইকুয়াল ট্যান ইনভার্স ভি বাই ইউ বা ট্যান ইনভার্স ডি বাই এক্স মান বসিয়ে পাই এমন আকারে লেখা যায়। 4 নম্বর সূত্রে দেওয়া আছে পার্শ্বীয় সরণ, যেটার মান এক্স লেখা যায় এক্স ইকুয়াল ডি বাই ভি গুণ ইউ আকারে লেখা যায়। এভাবে পার্শ্বীয় সরণের মান নির্ণয় করা যায়। কৌণিক দূরত্ব নির্ণয়ের সূত্রটি হচ্ছে এস ইকুয়াল রুট ওভার ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, বা এটাকে ভিন্নভাবে ডি বাই ভি রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার আকারেও লেখা যায়। এরপরে আমরা দেখতে পাচ্ছি বাম পাশে একটি সূত্র দেওয়া আছে নৌকার গুণ টানা। এটা খুবই ইম্পর্টেন্ট, বা অনেক সময় এখান থেকে যশোর বোর্ড, বরিশাল বোর্ড বা ঢাকা বোর্ডে প্রশ্ন দিয়ে থাকে। টপিক হলো নৌকার গুণ টানা। এই ক্ষেত্রে আমাদের বল এফ দ্বারা প্রকাশ করা হয়। এই এফ বলটি হচ্ছে লব্ধি বল। লব্ধি বরাবর বলটি কাজ করে, কিন্তু লব্ধি অংশ 2টি ভাগে ভাগ হয়। একটা হলো এফ সাইন থেটা, যেটা উলম্ব বরাবর কাজ করে। অপরটি হচ্ছে এফ কস থেটা, সেটা অনুভূমি বরাবর কাজ করে। এরপরে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে এফ এক্স, লেখা আছে এফ কস থেটা, ওপরের দিকে তীর দেওয়া আছে কস থেটা, এটা উপরের দিকে তীর দেওয়া আছে, এবং থিটার মান নিচের দিকে তীর দেওয়া আছে। এই দ্বারা আমাদের নিচে যে কথাটি ব্যাখ্যা দিয়ে বোঝানো হয়েছে সেটা হচ্ছে গুণ টানা আনুভূমিক বল এফ কস থেটার উপর নির্ভর করে। এটি যত বড় হবে গুণ টানা তত সহজ হবে। অর্থাৎ কস থেটার মান এফ কস থেটার মান যত বেশি হবে এখানে গুণ টানা তত সহজ হবে, এই বোঝানো হয়েছে। এ পর্যায়ে দেয়া আছে লন রোলারের ক্ষেত্রে ঠেলা এবং টানার সময় নির্ণয়ের ক্ষেত্রে একটি ছবি চিত্রিত প্রদর্শিত করা আছে। এমন ধরনের প্রশ্ন আসে যে লন রোলার ঠেলা সহজ নাকি টানা সহজ, এর ওপরে গাণিতিক ব্যাখ্যা দিতে বলে। সেই মানটি আমরা এখন নির্ণয় করব। তার আগে একটা ছবি পরিচিতি দেখে আসি। ছবিতে দেয়া আছে টানার সময় বলের উপাংশ 2টি ভাগে ভাগ হয়। একটা এফ ওয়াই, ওয়াই বরাবর উলম্ব বরাবর, এবং এফ এক্স, এটা হয় অনুভূমি বরাবর। আমরা যেমনভাবে ঠিক লেখচিত্র করি সেমনভাবে এখানে এফ এবং ওয়াই এবং এফ যে এফ এক্স আকারে 2টি উপাংশে ভাগ করা হয়েছে। এফ এক্সের সাথে যে কোণটি আছে সেই কোণটির মান হচ্ছে থেটা, এবং যখন আমরা ঠেলি তখন আমাদের এফ ওয়াই বরাবর এবং এফ এক্স বরাবর
আবার দুটি উপাংশ থাকে, যেটা আমাদের থিটা কোণ নির্দেশ করে এবং এফ বরাবর লব্ধি কাজ করে। এবং একটি মান দেয়া হয়েছে, যেটি হচ্ছে বস্তুটির মান এম ভর দ্বারা এবং বস্তুটির ওজন mg লেখা হয়েছে। এটি সরল পথে টানা বা ঠেলা একটি গোলাকার বস্তু। এমন অংশটাকে বলা হয় লন রোলার। টানার সময় উলম্ব বল mg মাইনাস fy, কারণ যখন আমরা টানি তখন fy পরিমাণ বল ওখান থেকে বাদ যায়, অনুভূমিক বল হয় fx। ঠেলার সময় উলম্ব বল mg প্লাস fy, অনুভূমিক বল fx। টানা ও ঠেলা বলদ্বয়ের মধ্যে পার্থক্য mg প্লাস fy মাইনাস mg মাইনাস fy ইকুয়াল টু fy। এভাবে পার্থক্য নির্ণয় হতে পারি। বা আমরা দেখতে পাচ্ছি টানার ক্ষেত্রে আমাদের mg মাইনাস fy পরিমাণ বল আসছে, সেখান থেকে fy পরিমাণ বল নাকচ হচ্ছে। এবং ঠেলার ক্ষেত্রে আমাদের fy পরিমাণ বল বেশি দেওয়া লাগছে, সেজন্য লন রোলার আমাদের টানা সহজ ঠেলার চেয়ে। বৃষ্টির গতি সংক্রান্ত গাণিতিক সমাধানটি অতি গুরুত্বপূর্ণ। এই বিষয়ে গাণিতিক সমাধান করার জন্য আমাদের দুই ধরনের ম্যাথ শিখতে হয়। সেটা হচ্ছে বায়ুর গতিবেগের উপেক্ষা করে, বায়ুর গতিবেগ উপেক্ষা না করে হিসেব করা লাগে। এই ধরনের দুই পরিকল্পনার ম্যাথ আমাদের পরীক্ষায় আসে। প্রথমে আমরা জানব বায়ুর গতিবেগ উপেক্ষা করে। এক্ষেত্রে থিটা উলম্বের সাথে ছাতার ঊর্ধ্বগামী কোণ। থিটা ইকুয়াল উলম্বের সাথে ছাতার মধ্যবর্তী কোণ। vm ইকুয়াল লোকটির বেগ, vr ইকুয়াল বৃষ্টির বেগ, vrm ইকুয়াল লোকটির সাপেক্ষে বৃষ্টির বেগ। এবং পাশে একটি ছবি দেওয়া আছে, যেই বর্ণনাগুলো আমরা পড়লাম এগুলো চিত্রে চিহ্নিত করা আছে কোনটা কোন দিকে হবে। অর্থাৎ পরীক্ষায় আসলে এমন একটি চিত্র সহ অল্প বর্ণনা বা শুধুমাত্র বর্ণনা আসতে পারে, চিত্রটা এঁকে নিলে আমাদের সহজ হবে বোঝা। বায়ুর বাধা উপেক্ষা করে বেগ নির্ণয়ের ক্ষেত্রে vrm ভেক্টর ইকুয়াল vr মাইনাস vm ভেক্টরের পার্থক্য সমান vr ভেক্টর প্লাস মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে vm ভেক্টর। এভাবে vrm নির্ণয় করা যায়। অথবা vrm ইকুয়াল মডুলাস অফ vrm বা রুট ওভার vr স্কোয়ার প্লাস vm তার স্কোয়ার। এমনভাবে এদের যোগফলকে রুট করে ভাগ করে vrm পাওয়া যেতে পারে। থিটা ইকুয়াল ট্যান ইনভার্স vm বাই vr আকারে লেখা যায়। এরপর বায়ুর গতিবেগ উপেক্ষা না করার ক্ষেত্রে গাড়ির সাপেক্ষে বৃষ্টির লব্ধি বেগ হবে vrc। এবং পাশের একটি চিত্র দেখতে পাচ্ছে, এগুলোর মান দেয়া আছে। vrw মাইনাস vc ভেক্টরের পার্থক্য vr ভেক্টর প্লাস vw ভেক্টর মাইনাস ve ভেক্টর। এ আকারে লেখা যায়। এখানে পরিচিতি হচ্ছে vc হলো গাড়ির বেগ, vr হলো বৃষ্টির বেগ, vn হলো বায়ুর বেগ। থিটার মান নির্ণয় করা হয় থিটা ইকুয়াল ট্যান ইনভার্স vw মাইনাস vc বাই vr। এক নম্বরে বলা হচ্ছে থিটা ইকুয়াল 0 ডিগ্রি হলে সামনের ও পেছনের কাজ ভিজবে। 2 নম্বর বলা হচ্ছে থিটা ইকুয়াল 0 ডিগ্রি এর চেয়ে বেশি হলে শুধু পেছনের কাজ ভিজবে। 3 নম্বরে বলা হয় থিটা লেস দ্যান 0 ডিগ্রি শুধুমাত্র সামনের কাজ ভিজবে। এ আকারে কোণের উপর ডিপেন্ড করবে কতটুকু ভিজবে। এমন ধরনের প্রশ্ন আসলে আমরা কোণের মান নির্ণয় করে সেটা হিসাব করতে পারবো। এ পর্যায়ে 3টি বিষয় গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কাল সম্পর্কে আলোচনা করা হয়েছে। এগুলো সম্পর্কে তোমাদের বইতেও অনেক আলোচনা আছে,
সেটা আরও ক্লিয়ারলিভাবে দেয়া আছে। এখান থেকে আমরা মূল সূত্রগুলো শুধু পড়ব। গ্রেডিয়েন্টের মূল সূত্র হচ্ছে নেবলা ইকুয়াল আই ডি বাই ডি এক্স প্লাস জে ডি বাই ডি জে এবং কে প্লাস কে ভেক্টর ডি বাই ডি জেড এই আকারে তিনটি অক্ষাংশের ওপর গ্রেডিয়েন্টের মান প্রকাশ করে, যেটা নেবলা আকারে হয়। এবং ফাই এর মান এক্স ওয়াই জেড স্থানাঙ্কে গ্রেডিয়েন্ট হবে গ্রেডিয়েন্ট ফাই, অর্থাৎ নেবলা ইন্টু ফাই ইকুয়াল আই ডি ফাই বাই ডি এক্স জে ডি ফাই বাই ডি ওয়াই এবং কে ডি ফাই বাই ডি জেড এই আকারে লেখা যায়। ডাইভারজেন্সের ক্ষেত্রে আমরা ভি ভেক্টরের ক্ষেত্রে লিখতে পারি ভি ভেক্টরকে তিনটি ভাগে লেখা যায়, এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর এবং জেড অক্ষ বরাবর। ভি এক্স আই প্লাস ভি ওয়াই জে প্লাস ভি জেড কে এই আকারে লেখা যায়। সেটা ডাইভারজেন্স করলে ভি ভেক্টর ডাইভারজেন্স করলে নেবলা তার সাথে গুণ হয়, অর্থাৎ নেবলার যেটা মান গ্রেডিয়েন্টে পেলাম সেটা আমরা ভি ভেক্টরের সাথে গুণ করে দিলে একটি মান পাই। সেই মানটি ডি ভি এক্স বাই ডি এক্স প্লাস ডি ভি ওয়াই বাই ডি ওয়াই প্লাস ডি ভি জেড বাই ডি জেড আকারে প্রকাশ করা হয়। ডাইভারজেন্সের মানগুলো যদি আমরা প্রকাশ করি, সেটা নেবলা ডট ভি ভেক্টর যদি হয়, নেবলা ভেক্টর আর ভি ভেক্টরের গুণফল যদি পজিটিভ মান প্রকাশ করে, তাহলে সেটা মনে হয় যেন চারিদিকে ছড়িয়ে পড়ছে। এবং পরে 3 নম্বর চিত্রতে দেখতে পাচ্ছি নেবলা ভেক্টর এবং ভি ভেক্টরের মান যদি ঋণাত্মক হয় এদের ডট গুণফলের কারণে, সেটা মনে হয় যেন বিভিন্ন জায়গা থেকে কেন্দ্রবিন্দু থেকে আসছে। এবং নেবলা ভেক্টর এবং ভি ভেক্টরের ডট গুণফলের মান 0 হলে মনে হয় যে ওই ডাইভারজেন্সের উপাদানগুলোর ভুক্তি সব কি একই সমান্তরালে যাচ্ছে, অর্থাৎ এর ভিতর কোনো দিকের পরিবর্তন নেই, একই সমান্তরালে যায়। এরপর আরও একটি ছবি দেওয়া আছে, দেখো এই ছবির বর্ণনা দেওয়া আছে। নেবলা ডট ভি ভেক্টর ইকুয়াল 0 হলে তাকে সলিনয়েডাল বা সিলিন্ডাকার বলা হয়, অর্থাৎ এর আকৃতিটা তখন সিলিন্ডার আকৃতির হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাচ্ছি একটি সূত্র কার্ল বিষয় দিয়ে আছে, ভি ভেক্টর ইকুয়াল টু ভি এক্স আই প্লাস ভি ওয়াই জে প্লাস ভি জেড কে ভেক্টর। এই কার্ল নির্ণয়ের ক্ষেত্রে ভি ভেক্টরের সাথে নেবলা ভেক্টরের ক্রস গুণ হয় এবং এর গাণিতিক পদ্ধতির নিয়মটি হচ্ছে নির্ণায়ক পদ্ধতিতে মান নির্ণয় করা হয়। একক ভেক্টর থাকার কারণে আমরা শুরুতে দেখেছি আই ভেক্টর, জে ভেক্টর এবং কে ভেক্টর লেখা রয়েছে এবং ডি বাই ডি এক্স, ডি বাই ডি ওয়াই, ডি বাই ডি জেড এবং ভি এক্স, ভি ওয়াই ও ভি জেড লিখে এদের মান নির্ণয় করা হয়। যে মানগুলো দেওয়া থাকে অঙ্কের ক্ষেত্রে সে মানগুলো বসালে একটি সমাধান পাওয়া যায়। কার্লের মান যদি ক্রস গুণফলের কারণে ভি ই ভেক্টরটি প্লাস অথবা মাইনাস মানে গিয়ে দাঁড়ায়, তবে ওই যন্ত্রটি ঘূর্ণনশীল এবং ঘূর্ণনীয় হবে এবং এটি সংরক্ষণশীল বল হবে না। এবং কার্লের মান যদি ফলাফল 0 আসে, তবে সেটা অঘূর্ণনশীল বা অঘূর্ণনীয় হবে। সেক্ষেত্রে যেহেতু পরিবর্তন আসছে না, তাই তাদের বলের মানটা হবে সংরক্ষণশীল। সর্বশেষ একটি শর্টকাট দেওয়া আছে। 1 নম্বরে এ ভেক্টর সমান মাইনাস বি ভেক্টর হলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল 0 হয়, কারণ দুইটি বিপরীতমুখী ভেক্টর হয়, তাদের ক্রস গুণফল 0 হয়। এবং 2 নম্বরে এ ভেক্টর প্লাস বি ভেক্টরের যোগফল ইকুয়াল এ ভেক্টর মাইনাস বি ভেক্টর হলে বি ভেক্টর ইকুয়াল টু 0 হয় মান নির্ণয়ের ক্ষেত্রে। 3 নম্বর একটা চিত্র দেওয়া আছে যা দুইটা বাহুর দৈর্ঘ্য টি এবং ডাব্লু লেখা হয়েছে, যেখানে সুতার টান বের করা হয়েছে টি ইকুয়াল টু ডাব্লু বাই 2 cos থিটা। এভাবে আমরা নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি অনেক বড় হয়ে গেল এবং ভিডিওটিতে চেষ্টা করেছি তোমাদের বোঝানোর জন্য যে কোন সূত্রটির পরিচিতি কী।
এবং এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিক অংশ বোঝানো হয়েছে হ্যান্ড নোটের অংশটি। তোমাদের উচিত হবে হ্যান্ড নোটের অংশটি নিজেরা লিখে নেওয়া এবং সেই অনুযায়ী বারবার রিভিশন দিয়ে পড়া, কারণ তোমাদের যে সময়টা ফুরিয়ে যাচ্ছে এই সময়টা আবার ফিরে আসবে না। অর্থাৎ তোমাদের পুরো সিলেবাস নিয়ে একটা বড় প্রস্তুতি দরকার, যার জন্য তোমরা সময় পাবে একবারই, অর্থাৎ বারবার সময় ফিরে পাবে না, কারণ নদীর স্রোত আর হারানোর সময় ফিরে পাওয়া যায় না। প্রিয় শিক্ষার্থীরা, তাই তোমাদের উচিত হবে পড়াটি মনোযোগ দিয়ে বারবার পড়া এবং এই সংক্রান্ত বিভিন্ন গাণিতিক ম্যাথ এগুলো প্র্যাকটিস করা। তোমরা যে যত প্র্যাকটিস করবে সূত্রগুলো মনে রাখাও তোমাদের জন্য সহজ হবে এবং পরীক্ষায় অঙ্ক করাও তোমাদের জন্য বেশ ইজি মনে হবে। নাই তো হঠাৎ করেই যদি এই ম্যাথগুলো নিয়ে বা পরীক্ষায় তোমরা চেষ্টা করো তাহলে সেটা তোমাদের ভুল হতে পারে। শুধু সূত্র মুখস্থ করেও অঙ্ক হয় না, প্র্যাকটিস করতে হয় অনেক সমস্যার সমাধান, তাহলেই একটু সহজ লাগে এবং ম্যাথ করার জটিলতা কমে, তোমাদের ভুল হওয়ার সম্ভাবনাও কমে। তাই বারবার প্র্যাকটিস করতে হবে এই ম্যাথগুলো এবং আমরা পরবর্তী ভিডিওগুলোয় চেষ্টা করব এই সূত্রগুলো পরিচিতি এবং এই সূত্রগুলোর ভিতরে গুরুত্বপূর্ণ কিছু গাণিতিক সমস্যার সমাধান এবং এই অধ্যায়ের কয়েকটি সাজেশন বিষয় নিয়ে তোমাদের সামনে আসার। এই ভিডিওটি নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো, জানার থাকলেও কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশুনো করো এবং তোমরা তোমাদের সিলেবাসটি সম্পূর্ণরূপে শেষ করতে পারো সেই শুভকামনা ব্যক্ত করে এই ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।